তুই জানিস তোর সাথে যখন আমি কথা বলতে যেতাম আর তুই আমাকে এড়িয়ে চলতি তখন আমার কতটা কষ্ট হতো। মনে হতো নিজেকে শেষ করে দিই, কিন্তু যখন আম্মু আব্বু ভাইয়ের কথা মনে হতো তখন আর কিছুই করতে পারতাম না। আবার মনে হতো তুই যদি আবার ফিরে আসিস তখন আবার তুই কষ্ট পাবি। সেই জন্য আমিও যে তোকে কষ্ট দিতে চাই না। আমি যে তোকে অনেক ভালোবাসি রে, কেমনে থাকতাম তোর ছাড়া বল। কান্ডা মাখা কণ্ঠে কথাগুলো বলে তের দিকে তাকিয়ে দেখি মেয়েটা আমার বুকের মধ্যে লুকিয়ে লুকিয়ে কাছে। একটু বেশি করে ফেললাম নাকি, তাই আবার মজা করে ফেললাম। জঙ্কুক, তুমি আমাকে ছেড়ে চলে যাবে তাই না তে? ওকে যাও, তোমাকে ছাড়া তো আমি 3টা মাস ভালোই আছি, আর বাকি জীবনটাও ভালোভাবেই কাটাতে পারবো, বেঁচে থাকতে পারবো। আর আমারও অভ্যাস হয়ে গেছে তোমাকে ছাড়া থাকতে থাকতে। যাও, তোমাকে লাগবে না, যাও, আমাকে ছেড়ে চলে যাও। কথাটা বলতে বলতেই তে আমাকে শক্ত করে ধরে জড়িয়ে ধরে হাউপাউ করে কান্না করে দিল। তে আমাকে তাড়িয়ে দিবে জঙ্কুক? এবার আমি তোমার থেকে আলাদা হলে মনে হয় আর বাঁচবই না জঙ্কুক, আমি সত্যি সত্যি মরে যাব। তুমি জানো জঙ্কুক, তোমাকে যখন এড়িয়ে চলতাম নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও, তখন আমার কত দূরে দূরে মনে হতো আমার বুকের মধ্যে থেকে যেন কেউ কলিজাটা বের করে নিচ্ছে। তারপরও তোমার থেকে দূরে থাকতাম, আর তোমার ভালোর জন্য, আমাদের ভালোর জন্য। আমাকে দাঁড়িয়ে দিও না জঙ্কুক, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। তে এর গায়ের যতটা শক্তি আছে সব শক্তি দিয়ে আমাকে জড়িয়ে ধরে কথাগুলো বলল। জঙ্কুক, তুমি তো বললে আমার সাথে থাকবে না, আমাকে ছেড়ে চলে যাবে। তে সে তো আমি তোমার সাথে কথা বলার জন্য বললাম, তুমি আমার সাথে কথা বলছিলে তার জন্য বললাম। আচ্ছা ঠিক আছে, আমি যদি কখনো তোমাকে ছেড়ে চলে যাই তাহলে তুমি আমার হাত পা ভেঙে দিও কেমন, তাও আমাকে তোমার কাছ থেকে যেতে দিও না। জঙ্কুক, ইস কত শখ আমার এত সুন্দর বউটাকে নাকি আমি হাত পা ভেঙে দিব, তখন তোমাকে কেমন কেমন দেখাবে তাই না? আর লোকে তখন আমাকে কি বলবে দেখো জঙ্কুকের বউটা কেমন দেখা যাচ্ছে, একদম পেতনি। তে বললে বলুক, তাতে আমার কি, সেটা তো আর আমাকে বলবে না, তোমাকেই বলবে। আর তার জন্য যদি আমাদেরকে কেউ আলাদা করতে না পারে তাহলে হাত পা ভাঙা থাকলেও সমস্যা কি? কোনো সমস্যা নাই জঙ্কুক, আমাদেরকে এমনিতেই কেউ আলাদা করতে পারবে না পাগলি। যে শক্তি কারো কাছে আছে সেই শক্তি কারো কাছে নেই, সেই শক্তি আল্লাহ তাআলার কাছে আছে। আর যে আলাদা করতে আসবে তারই আমি হাত পা ভেঙে দেব। গায়ের সব শক্তি দিয়ে বুকে জড়িয়ে ধরে বলল তে। আমিও ভেঙে দেবো, হি হি হি। জঙ্কুক, ঠিক আছে দিও। তে জঙ্কুক, এই বউ আমার আর ক্ষুধা লাগছে না। এইসব বললে হবে না, খাবার এনেছি খেয়ে নাও, তোমার জন্য এই যে টেবিলে খাবার রেখে এসেছি, যাও। জঙ্কুক, না থাক, খাবো না। তে খাবে না কেন? এই তো বললে খাবে বললা আবার। জঙ্কুক, লেগেছে তো। তে তবে খাবে না কেন? জঙ্কুক, কেউ একজন যদি খাইয়ে দিত তাহলে তো খাইতামই। তে তো সেই কেউ একজন তোমাকে না করছে যে খাইয়ে দিবে না? বললেই তো হয় আমি তোমাকে খাইয়ে দিতাম। জঙ্কুক, সেই কেউ একজন যে বুঝে না তার বউয়ের হাতে যে কেউ খেতে চায়। তে হয়েছে, আর নাকামি করতে হবে না, আসো খাইয়ে দিই। তে বলল, কেউ যখন তার স্বামীকে খাইয়ে দেবে তার স্বামীরা কিন্তু কর্তব্য তার বউকে খাইয়ে দেয়া। এইটুকুই। বউদের তখন আর কিছুই যেন মন না যায়, এতেই নিজেকে যেন রানী মনে হয়। কথাগুলো ভাবতে ভাবতে তাদের খাওয়া শেষ। তারপর জঙ্কুকের ফোনটা বেজে উঠল। জঙ্কুক, বউ। তে জঙ্কুক, ও বউ। তে কি? জঙ্কুক, আমার ফোনটা একটু এনে দাও না গো টেবিলের উপর থেকে। তে পারবো না, নিজেটা নিজে এনে নাও। জঙ্কুক, বাহ থাক, তোমার আনতে হবে না, আমি নিজেই নিয়ে নিচ্ছি। ফোন হাতে নিয়ে দেখি অচেনা নাম্বার। ধরার পর জঙ্কুক, হ্যালো, কে? অপর পাশ থেকে, ভাইয়া আমি রাফি বলছিলাম, আপনার কলেজের ছোট ভাই। জঙ্কুক, ও রাফি, বলো ভাই। রাফি ভাইয়া, আপনাদের তো কালকেই ফর্ম ফিল আপের লাস্ট ডেট। জঙ্কুক, ও হ্যাঁ ভাই, তাই তো, ধন্যবাদ আমার ভাই, মনেই ছিল না আমার ভাই। রাফি, আরে ভাই ধন্যবাদ দেবার কি আছে, আমি রাখি তাহলে, কাল দেখা হবে। তে কে ফোন দিয়েছিল? জঙ্কুক, রাফি কলেজ থেকে, একটা ছোট ভাই, কাল একবার কলেজে যেতে হবে ফর্ম পূরণের জন্য। তে
ও তাহলে আর দেরি করো না, কাল তাড়াতাড়ি চলে যেও। যখন পরের দিন সকাল 7টায় তে এর কপালে একটা চুমু দিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল জঙ্কুক। কলেজের ভিতরে ঢুকতেই তে জঙ্কুকের চোখ কপালে উঠে গেল। এ কি, এই মেয়েটাকে এখানে কি করে, আর এরা কারা? কলেজের মধ্যে ঢুকতেই আমার চোখ কপালে উঠে গেল। আমি ভাবতেই পাই নাই কলেজে ঢুকে এই মেয়েটার সাথে প্রথমে দেখা হবে, কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে সোগা। আমি সোগাকে দেখেও যেন না দেখার ভান করে পাশ কাটিয়ে যেতে লাগলাম। অমনি সোগা, এই জঙ্কুক দাঁড়াও। আমি দাঁড়িয়ে গেলাম আর সোগা এক প্রকার দৌড়ে আমার কাছে আসলো। কেমন আছো জঙ্কুক? ভালো আছি, তুমি? তো ভালো আছি আমিও। আচ্ছা জঙ্কুক, শুনলাম তুমি নাকি তেকে বিয়ে করেছো? করেছি। কাজটা তুমি ঠিক করলে জঙ্কুক? মানে তুমি কি বলতে চাচ্ছ? মানে কিছু না। আচ্ছা জঙ্কুক, একটা কথা বলো তো, তের মধ্যে কি পেলে এমন যা আমার মধ্যে ছিল না? তে তোমায় কি এমন সুখ দিয়েছে যা তুমি আমার কাছ থেকে পেতে না? আমি কি তোমাকে তের থেকে কম ভালো রাখতাম, কম সুখে রাখতাম? সোগা, তুমি একটু বেশি বলে ফেলছো না? বেশি বলিনি জঙ্কুক, তুমি হয়তো জানো না এই কলেজের শুধু স্টুডেন্টরাই আমার জন্য পাগল না, অনেক স্যারও আমার জন্য পাগল। আর তুমি শুধু আমার জন্য পাগল না। ছি সোগা, তুমি কি সত্যি পাগল হয়ে গেছো নাকি? কি বলছো এগুলো? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, তোমার জন্য পাগল হয়ে গেছি। আচ্ছা তুমি চাইলেই পরীক্ষা করে দেখতে পারো কার কাছে তুমি বেশি সুখ পাও, সেটা তুমি দেখে নাও, তের কাছে নাকি আমার কাছে। এসো আমার সাথে, আসো কমন রুমে থেকে তোমাকে দেখিয়ে নিয়ে আসি কে বেশি সুখ দিতে পারে। বলেই সোগা আমার হাত ধরে টানতে লাগলো। আমি সোগার হাতটা ছাড়িয়ে সোগাকে একটা থাপ্পড় মেরে বললাম, ছি সোগা, তোমার মন মানসিকতা এত নীচ হয়েছে? তোমাকে আমি একটা ভালো মেয়ে মনে করতাম, কিন্তু তুমি আমাকে মারলে জঙ্কুক। তুমি হয়তো জানো না জঙ্কুক, আমি যা যা তাই পাই, দরকার হলে জোর করে আদায় করে নিই, আর যদি তাও না পারি তাহলে কাউকে পেতে দেই না। হা হা হা, এমন কমন ডায়লগ সবাই দেয়, আমিও তোমাকে এর ব্যতিক্রম মনে করি না। আমি কি জিনিস তুমি এখনো জানতে পারোনি জঙ্কুক। তুমি কি করতে চাচ্ছ? ওয়েট অ্যান্ড সি। ও সরি, তুমি তো বেশিক্ষণ দেখতেও পারবে না। এই তোরা কোথায়, চলে আয়। সাথে সাথে অনেকগুলো ছেলে এসে আমাকে চারদিক থেকে ঘিরে ফেললো। তাদের সকলের হাতেই হকি স্টিক আর স্টাম্প। কয়েকটা ছেলেকে দেখে চিনতে পারলাম, ওর সোগার কাজিন হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তোরা তামাশা দেখবি নাকি? কাজ শুরু করবি? একটা ছেলে, না আপু কাজ শুরু করছি বলেই আমার পায়ের হাঁটুর গিরাতে একটা বাড়ি মারলো। তাল সামলাতে না পেরে মাঠের মধ্যে পড়ে গেলাম। কি হলো, তোরা থামিস কেন? ওর এমন অবস্থা করবি যাতে সোগা কি জিনিস সেটা বুঝতে পারে। তারপর সবাই মিলে আমাকে মারতে লাগলো। ক্যাম্পাসে সবাই আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউই এগিয়ে আসতে সাহস পাচ্ছে না। আমি যে ব্যথায় বারবার চিৎকার করে উঠছি, মাগো ও মাগো, কিন্তু আমার চিৎকার যেন কারো কানে পৌঁছালোই না, কেউ যেন শুনতেই পেল না। এতক্ষণ আমাকে মারতে দেখছিল কলেজের ছোট ভাই রাফি, আর রাফি তাড়াতাড়ি করে বুলবুলের কে ফোন দেয়। হ্যালো বুলবুল ভাইয়া, কান্না মাখা কণ্ঠে। হ্যাঁ রাফি বলো। রাফি কি হয়েছে, তোর কণ্ঠ এমন শোনা যাচ্ছে কেন? বুলবুল ভাইয়া, জঙ্কুক ভাইয়াকে সোগা আপুর কাজিনরা মারছে, খুব মারছে। রাফি যেন হাউমাউ করে কান্না করে দিল। জঙ্কুক কি হয়েছে জঙ্কুকের, তুই এখন কোথায়? আর জঙ্কুক কি তোর কাছে আছে? কি হলো বলছি সেগুলো সব? কলেজের ক্যাম্পাসে। তারপর রাফি বুলবুলকে সবকিছু খুলে বলল। তুই কিছু চিন্তা করিস না, আমি আসছি। তুই রাহাত এবং সুনামকে আমার ক্লাবের সকল খবর দিয়ে দে, আমি আসছি। বুলবুল এক প্রকার পাগলের মতো দৌড়ে আসতে লাগলো। রাফি এদিকে রাহাত, সুমান এবং তাদের ক্লাবের সকলকে খবর দিল। সকলে ছুটে এসে দেখলো কলেজের সামনে। এসে দেখে জঙ্কুক জ্ঞান হারিয়ে মাঠের মধ্যে পড়ে আছে। তবুও সোগার কাজিনরা জঙ্কুককে মেরেই যাচ্ছে।
বুলবুল তাদেরকে বলল সোগাকে পালিয়ে যেতে দিও না। সোগা পালিয়ে যেতে লাগলে তাদের কলেজে আসিয়া নামের একটা মেয়ে সোগাকে ধরে ফেলে, আর সাথে তার বান্ধবীরাও। এদিকে বুলবুল, সুমান এবং রাহাত ও তার বান্ধবীরা সবাই মিলে উড়াধুরা রিয়াকে এবং রিয়ার কাজিনদেরকে মারতে লাগলো। কিছুক্ষণ পর পুলিশ চলে আসে সেখানে এবং সবকিছু পর্যবেক্ষণ করে সোগা ও তার কাজিনদের ধরে নিয়ে যায়। তারপর জ্ঞান হারিয়ে মাঠের মধ্যে পড়ে আছে জংকুক, আর মাথার আঘাত করার কারণে মাথা দিয়ে প্রচন্ড পরিমাণে রক্ত বের হচ্ছে। বুলবুলরা তাড়াতাড়ি করে জংকুককে হসপিটালে নিয়ে গেল।